বহুদিন আগের কথা। নীলপরীর দেশে পরম রূপসী ও দয়ালু রানী ছিলেন নগমাপরী। বিয়ের বহু বছর পর দেবী পার্বতীর আশীর্বাদে তার ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। রাজপ্রাসাদ জুড়ে তখন আনন্দ আর উৎসবের মেলা। রানী নগমাপরী তার প্রধান সহচরী দাসী মীনাক্ষী পরীকে ডেকে বললেন, মীনাক্ষী, দেখেছো আমার মিষ্টি মেয়েটাকে? বহু বছর ধরে যে প্রার্থনার প্রদীপ জ্বালিয়েছিলাম আজ তা সফল হয়েছে। আজই আমি দেবী পার্বতীর মন্দিরে গিয়ে পুজোর প্রসাদ অর্পণ করব। এ তো পরম সৌভাগ্যের কথা রানীমা। আমি এখনই মন্দিরে যাওয়ার সব আয়োজন করছি। পূজা শেষ রাতে রাজপ্রাসাদে ফেরার পথে নির্জন পথ ধরে হাঁটছিলেন রানী নগমা ও মীনাক্ষী। হঠাৎ পথের ধারে এক বেদনয়ের সামনে কচি শিশুর কান্নার শব্দ ভেসে এলো। থামো মীনাক্ষী, শোনো তো, এই ঘোর রাতে এমন মিষ্টি কান্নার শব্দ কোথা থেকে আসছে? রানীমা, দেখুন, মন্দিরের চাতালের এক সদ্যোজাত শিশু শুয়ে কাঁদছে। চারপাশে কেউ নেই। আহারে সোনা আমার, রাজপথের এমন নির্জনে কে তোকে ফেলে গেল? মীনাক্ষী, চারপাশে খোঁজ নাও। এর বাবা মা কি কাছাকাছি কোথাও আছে? নিয়তির কি অদ্ভুত খেলা! দেবী পার্বতী আমাকে আজ শুধু এক সন্তানের জন্ম দেওয়ার সুখ দেয়নি, সাথে সাথে এই অনাথ শিশুটির মা হওয়ারও সুযোগ করে দিয়েছেন। একে আমি নিয়ে যাব প্রাসাদে, আমার নিজের মেয়ের মতো করেই বড় করব। কিন্তু রানীমা, রাজপ্রাসাদের লোকজন বা অন্য পরীরা যদি কিছু বলে? কাউকে কোনো কথা বলতে হবে না। দেবী পার্বতীর কৃপায় আজ আমি দুই কন্যার মা। এক কন্যা আমার গর্ভজাত, আর অন্যজন দেবী প্রদত্ত। এই দুই বোন একসাথে বড় হবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা তোমাদের সুন্দর মিষ্টি নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তারা এখনই কমেন্ট বক্সে তোমাদের নামগুলো লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে রূপ ও গায়ের রং নিয়ে দুই বোনের মধ্যে শুরু হলো তীব্র হিংসা ও অহংকার। একদিন নেহা তার ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নতুন জামা গায়ে জড়িয়ে রূপ দেখাচ্ছিল। আহারে, কত ঢং! একটা সাধারণ জামা গায়ে দিয়ে নিজেকে মনে হচ্ছে স্বর্গসুন্দরী। কিন্তু ভুলে যেও না নেহা, তুমি তো এই রাজপ্রাসাদের কেউ নও, কুড়িয়ে আনা এক অনাথ মেয়ে। তোমার এত চলছে কেন পলক? আমি রূপসী, তাই যে কোনো জামাই আমাকে মানায়। আর তোমার গায়ের রং দেখেছো, কালছে আর বিচ্ছিরি। আমার দিকে তাকালে তো তোমার হিংসায় বুক ফেটে যায়। মুখ সামলে কথা বলবি নেহা, তুই তো একটা পরগাছা। মা দয়া করে তোকে রাস্তা থেকে তুলে এনেছিল বলে আজ এত বড় বড় কথা বলছিস। বেশি বাড়াবাড়ি করলে তোকে এই রাজপ্রাসাদ থেকে লাথি মেরে বের করে দেব। হা হা হা, তুমি বের করবে আমাকে? মা আমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসেন, তা জানো? রাজপ্রাসাদে কি শুধু তোমার বাবার সম্পত্তি? ঠিক তখনই ঘরে প্রবেশ করলেন রানী নগমাপরী। তিনি দুই কন্যার চিৎকার শুনে রেগে অস্থির। চুপ করো তোমরা, থামো বলছি। প্রতিদিন ঘুম থেকে উঠেই কি তোমরা কুকুরবেলার মতো ঝগড়া শুরু করবে? লজ্জা করে না তোমাদের? মা, তুমি ওকে কিছু বলছো না কেন? ও আমাকে আমার গায়ের রং নিয়ে অপমান করেছে, বলেছে আমি নাকি কালো ভূত। মিথ্যুক! মা, ও আগে আমার রূপ নিয়ে বাজে কথা বলেছে। ও আমাকে কুড়িয়ে আনা অনাথ বলে খোঁটা দিয়েছে। যথেষ্ট হয়েছে, প্রতিদিন এই এক নাটক। এত বড় হয়েছিস তোরা, কিন্তু তোদের আক্কেল হলো না। মীনাক্ষী, ও মীনাক্ষী। জি রানীমা, আদেশ করুন। মীনাক্ষী, এই পালককে নিয়ে যাও তো, ওকে বাগানের কাজে লাগাও। আর নেহা, তুই আমার সাথে রন্ধনশালায় চল। দুই বোনের মুখ একসঙ্গে দেখলে আমার মাথা ফেটে যায়। দুই বোনের এই অশান্তিতে রানী নগমা একদম ভেঙে পড়েছিল। একদিন মনের দুঃখে তিনি রাজপ্রাসাদের পেছনে একাকী বাগানে ঘুরে বেড়াচ্ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে স্বগত বললেন, হে উপরওয়ালা, আমার এই দুই মেয়েকে তুমি কবে একটু বুদ্ধি আর দয়া মায়া দেবে? আমি দিনরাত ওদের অশান্তিতে জ্বলছি, একটু শান্তির মুখ কি আমি দেখতে পাবো না?
এমন সময় ঝোপের আড়াল থেকে বিকট হাসির শব্দ এলো। হা 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 হা, রানী পরি, তোর শান্তিতে থাকা আর হলো না। কে কে ওখানে? হঠাৎ এক দুষ্টু ও ভয়ঙ্কর ডাইনি ছায়ামূর্তির মতো আবির্ভূত হলো। অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলাম, আজ তোকে পেয়েছি। চল আমার বন্দিশালায়, তোকে দিয়ে আমি আমার জাদুর দণ্ড শক্তিশালী করব। রানী আর্তনাদ করার আগেই ডাইনি তাকে নিয়ে শূন্যে মিলিয়ে গেল। পরের দিন সকাল হতেই রাজপ্রাসাদে শোরগোল পড়ে গেল। রানীর নগমা কোথাও নেই। রানীর অনুস্ফূর্তিতে পলক আর নেহা আরো বেপরোয়া হয়ে উঠল। শোন নেহা, মা যখন নেই এই রাজপ্রাসাদের পুরোটাই আমার। তুই এখন তোর বোচকাবুচকি বেঁধে বের হ। কখনোই না। আমি কেন বের হব? এই প্রাসাদের অর্ধেক অংশ আমার। মাঝখান দিয়ে দেয়াল তুলে রাজপ্রাসাদ ভাগ হবে। বেশ, তবে তাই হোক। আজ থেকে প্রাসাদের পশ্চিম দিক আমার আর পূর্ব দিক তোর। খবরদার আমার সীমানায় পা দিলে তোর হাড়গোড় ভেঙে দেব। তাদের এমন হিংসুটে কাণ্ড দেখে বয়োবৃদ্ধ সোনার পরী কাঁদতে কাঁদতে বলল, ও মা গো, তোমরা এমন করো না। রানীমা না থাকাকালীন এভাবে রাজপ্রাসাদ ভাগ করো না। এতে পরিলোকের ওপর অভিশাপ নেমে আসবে। বুড়ি, একদম চুপ থাক। মাঝখান দিয়ে কথা বললে তোকেও বের করে দেব। একদিন পলক পরি তার বেশ কিছু পরিবন্ধুদের নিয়ে প্রাসাদে এলো। সে তার অংশে জাঁকজমকপূর্ণ পরিপাটি আয়োজন করলো। এই যে তোমরা শুনে রাখো, আজ আমার বিশেষ সব অতিথিরা এসেছে। সেরা সেরা খাবার, রাজকীয় মিষ্টি আর পানীয় প্রস্তুত করো, কোনো যেন কমতি না হয়। ঠিক এমন সময়ে নেহা ও তার বন্ধুদের নিয়ে প্রাসাদের অপর অংশে পার্টি শুরু করলো। আচ্ছা নেহা, পলক তো দেখছি পুরো প্রাসাদের রাজকীয় রাঁধুনিদের আটকে রেখে একাই ফুর্তি করছে, আর তোকে তো পাত্তাই দিচ্ছে না। তোর নাকি ওই প্রাসাদের দাসী মনে করে? কি বললি? এত বড় সাহস ওর? ও আমাকে দাসী মনে করে? দাঁড়া, দেখাচ্ছি মজা। নেহা তখন হন হন করে পলকের পার্টিতে গিয়ে উপস্থিত হলো এবং টেবিলের খাবার দাবার এক লাথিতে ফেলে দিল। নেহা, তুই আমার পার্টি নষ্ট করার সাহস পেলে কি করে? তোর এত বড় স্পর্ধা! তোর পার্টির ওপর আমার ঘৃণা হয়। সব রাঁধুনি আর ভূতদের তুই একা আটকে রেখেছিস কেন? রাজপ্রাসাদ কি তোর বাপের একা? আচ্ছা, আজ আমি তোকে কেটে দু টুকরো করব। ছাড় ছাড় আমার বলছি। নেহা ও পলককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মুহূর্তের মধ্যে দুজন তাদের জাদুর দণ্ড ও তলোয়ার বের করে নিল। জাদুর অগ্নিবাস ধ্বংস করো কে? পলকের দ্বন্দ্ব থেকে আগুনের বিরাট একটা গোলা ছুটে গেল নেহার দিকে। তুই ভেবেছিস আমি ভয় পাই? এই নে। দুই বোনের এই অন্ধহিংসার লড়াইয়ে একের পর এক আগুনের স্ফুলিঙ্গ প্রাসাদের কাঠের স্তূপ, গালিচা ও ছাদে গিয়ে পড়তে লাগলো। অন্যদিকে রানীর বিশ্বস্ত সহচরী সোনা রূপার পরে পুরো পরিলোক তন্ন তন্ন করে খোঁজে অবশেষে সেই পিচাসিনের ডাইনির আস্তানায় গিয়ে পৌঁছালো। সোনা রূপা আড়ালে দাঁড়িয়ে দেখতে পেল ডাইনি রানী নগমাকে এক জাদুই খাঁচায় বন্দি করে রেখেছে এবং বলিদানের প্রস্তুতি নিচ্ছে। হা 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 হা, আজ আমাবস্যার রাতে তোর বলি দিয়ে আমি অমর হব। রানী পরি, আমি পুরো পরিলোক শাসন করব। ওরে দুষ্টু ডাইনি, তুই শেষ রক্ষা পাবি না। আমার পরিলোকের শক্তিটাকে ধ্বংস করবে। থাম পিশাচিনী, রানীমাকে স্পর্শ করার দুঃসাহস করিস না। সোনা রূপা আর রানী নগমা দুজনে মিলে জাদুর আলোয় তীব্র রশ্মি দিয়ে ডাইনিকে ঘিরে ফেলল। ডাইনি চিৎকার করতে করতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, পুড়ে গেলাম। রানীমা, আপনি দ্রুত চলুন। রাজপ্রাসাদে সর্বনাশ ঘটে গেছে। পলক আর নেহা রাজপ্রাসাদ ভাগ করে মারামারি করছে। পুরো প্রাসাদে আগুনে ছাই হয়ে যাচ্ছে। কি বলছিস তুই সোনারূপা? আমার এতদিনে এত সুন্দর সংসার ওরা ধ্বংস করে দিচ্ছে। চল এখনই।
তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তোমরা এখনই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এক নদীর ধারে ছোট্ট এক গায়ে বাস করত এক অতি দরিদ্র পরিবার। পরিবারের একমাত্র আলো ছিল তাদের ছোট্ট মেয়েটির রূপা। জন্মের পর থেকে রূপার গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ, একেবারে অমাবস্যার রাতের মতো কালো। গায়ের দুষ্টু মানুষেরা তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন দুপুরে ঘরের দাওয়ায় বসে মা অনুরাধা কপাল ঘামছিলেন। রূপার বাবা মোহন কাকা কাজ শেষে কুড়ালটা নামিয়ে রাখলেন। হ্যাঁ গো, শোনো না, বলছিলাম কি, আম কাঁঠালের দিন তো এসেই গেল। ঘরে একটু কাঁচা আম এনে দিলে আমি যদি আচার বানিয়ে বাজারে বেচি। তুমি তো কতবার বলেছ আমার আচারে নাকি ভারী স্বাদ। কথা তো তুমি মন্দ বলনি বউ, কিন্তু তোমার ওই কালকের কাজের চোট সবজিতে যে সুতো বাঁধার মতো ফোনা উঠছে, অত মশলা বাটবে কি করে? হাত যে ব্যথায় ছিঁড়ে যাবে। ওইটুকু ব্যথা আর কি এমন গো? আজ কষ্ট করলে কাল আমাদের রূপামা বড় অফিসার হবে, কত বড় পদ পাবে বলো দেখি। তখন কি আর আমার এই আচার বেচার দিন থাকবে? তখন তো আমি একেবারে রাজরানী হয়ে সুখে থাকবো। এমন সময় স্কুলের ব্যাগটা কাঁধে দুলিয়ে ঘরে ফিরছিল রূপা। পথের মাঝে গায়ের এক কুটনি স্বভাবের মহিলা বিমলা কাকি তাকে দেখে মুখ বেঁকিয়ে হেসে উঠলেন। ওরে রূপা, নাচতে নাচতে কোথায় চললি রে ডাইনির বাচ্চা? বলি, তোর গায়ে যে রূপ, আয়না দেখলে তো ভয়ে ভেঙে যাবে। আর তোর মাও হয়েছে তেমনি এক পাগল। ওই কালো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে নাকি লাট সাহেবের বানাবে। বলি, ঘরে বসে 4টে রান্না শেখ, গায়ে একটু হলুদ বাটা ঘষ, যাতে কোনো মতে দুটো হাত এক করা যায়। কাকিমা, মা বলেছে মানুষের গায়ের রূপ দিয়ে কিচ্ছু হয় না, কাজের রূপটাই বড়। থাম থাম, তোর ওই বড় বড় বুলি শুনলে পিত্তি জ্বলে যায়। বাপের পয়সা উড়িয়ে স্কুলে যাবি, আর এদিকে তোর মা পেটে ভাতে জোগাতে রোদে পুড়ে মরবে। লজ্জা করে না তোর? কান্না চেপে রূপা সোজা দৌড়ে ঘরে চলে এলো। মা অনুরাধাকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, মা, আমি আর স্কুলে যাব না, তুমি আমাকে আর কোনোদিনও স্কুলে পাঠিও না। কি হয়েছে রূপা মা, কান্নাকাটি করছিস কেন? স্কুলে কি কেউ কিছু বলেছে? গ্রামের সবাই আমাকে পেতনি বলে হাসাহাসি করে মা। বিমলা কাকি বলল আমার গায়ের রং এত কালো যে কেউ আমাকে বিয়ে করবে না, আর আমি নাকি বাপের টাকা উড়াচ্ছি। মা, তুমি কেন এত কষ্ট করে আমাকে পড়াতে চাও? শোন মা রূপা, প্রদীপের নিচে কিন্তু সব সময় অন্ধকার থাকে, কিন্তু সেই প্রদীপই পুরো ঘরকে আলো দেয়। তোর গায়ের রং কালো হতে পারে, কিন্তু তোর মনের ভেতরে যে বিদ্যা আলো আছে, তা একদিন এই পুরো গ্রামকে আলোকিত করবে। রূপ দিয়ে মানুষ চেনা যায় না রে, মানুষ চেনা যায় তার মন আর যোগ্যতা দিয়ে। আর তুই যদি লোকের কথা শুনে পিছিয়ে যাস, তবে ওদের কুটনামি জিতে যাবে আর তুই হেরে যাবি। তুই কি হারতে চাস? তবে তাই হোক, আয়, কান্না থামিয়ে আমার সঙ্গে আচার বানানোর কাজে হাত লাগা। মা আর মেয়ে মিলে সারা রাত ধরে সুস্বাদু আচার বানালো। পরের দিন সকালে সেই আচারের বয়াম নিয়ে তারা হাটে হাটে ঘুরতে লাগলো। বাজারের এক মোড়ে মস্ত এক চকচকে গাড়িতে বসেছিলেন শহরের এক ধনী ব্যবসায়ী মহিলা স্বর্ণলতা দেবী। অনুরাধাকে দেখে তিনি গাড়ি থামালেন। ওগো, আচারের ঝুড়ি মাথায় মহিলা, একটু শোনো তো। হ্যাঁ, আচার নেবেন? খাঁটি সর্ষের তেল আর ঘরোয়া মশলায় তৈরি আমের আচার। স্বর্ণলতা দেবী এক চিমটি আচার মুখে দিয়েই বললেন, আহা, কি চমৎকার স্বাদ। কত করে বয়াম? 50 টাকা বয়াম গো মা। আচ্ছা, এই নাও 100 টাকা, আর বাকিটা রেখে দাও। পরের সপ্তাহে আমার জন্য পুরো 5 বয়াম আচার রেখো। মা, ওই সেটানে কত সুন্দর গাড়িতে চড়ে এলো, তার গায়ে কত গয়না। তুমি আর ও তো একই বয়সের, তবে তোমার কেন এত অভাব মা? স্বর্ণলতা আর আমি ছোটবেলায় একই পাঠশালায় পড়তাম। ও দিনরাত এক করে পড়াশোনা করত, আর আমি আলসেমি করে খেলাধুলা করতাম। ও আজ নিজের যোগ্যতায় কত বড় হয়েছে, আর আমি পড়াশোনা না করার মাসুল গুনছি।
আমি চাই না তুই আমার মতো হোস, তুই স্বর্ণলতার মতো পড়াশোনা কর আর বড় হ। তাদের এই কথা আড়াল থেকে শুনছিল রূপার সহপাঠী মীনাক্ষী। মীনাক্ষী রূপাকে হিংসা করত, কারণ রূপা ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী ছিল। আচ্ছা, রূপা যদি এমন পড়াশোনা করে তবে তো স্কুলের সবাই ওর প্রশংসা করবে, ওকে থামাতেই হবে। পরের দিন স্কুলে যাওয়ার পথে সুযোগ বুঝে মীনাক্ষী পেছন থেকে এসে রূপাকে সজোরে ধাক্কা দিল। রূপা মাটিতে আছড়ে পড়ল আর ডান হাতে দারুণ ব্যথা পেল। ও মা, কালো ভুতুড়ে রূপা পড়ে গেল নাকি? দেখে চলিস না রে। তুমি তো আমাকে ইচ্ছা করে ধাক্কা দিলে মীনাক্ষী। শোন, তোর মতো ডাইনির সাথে কথা বলার সময় নেই আমার। বাড়ি ফিরে রূপা যন্ত্রণায় ছটফট করা দেখে মা অনুরাধা গরম সেঁক দিতে লাগলো। হাতটা যে বেশ ফুলে উঠেছে রে মা, কাল থেকে কিছুদিন স্কুলে যাস নে। না মা, সামনেই বার্ষিক পরীক্ষা আর স্কুলের বার্ষিক উৎসব, হাজার বাধা আসলেও আমি স্কুলে যাবই। পরের দিন রূপা হাতে ব্যান্ডেজ বেঁধে কষ্ট করে স্কুলে গেল। সে প্রথম বেঞ্চে গিয়ে বসতেই ক্লাসের নতুন শিক্ষিকা রাই মহাশয়া ঘরে ঢুকে বললেন, এই মেয়ে, তুমি এত নোংরা আর কালো জামা পরে প্রথম বেঞ্চে বসেছো কেন? পেছনে গিয়ে বসো। ধপধপে ফর্সা আর দেখতে সুন্দর যারা তারাই সামনে বসবে। ম্যাডাম, ওই রূপা তো একটা পেতনি, ওকে একদম শেষ বেঞ্চে পাঠিয়ে দিন। ম্যাডাম, বিদ্যার মন্দিরে কি চেহারার রং দেখে আসন ঠিক করা হয়? তুমি কি আমার সঙ্গে তর্ক করছো? মীনাক্ষী, তুমি সামনে বসো, রূপা পেছনে যাও। রূপা বাধ্য হয়ে পেছনের বেঞ্চে গিয়ে বসলো। এমন সময় হেডমিস্ট্রেস ম্যাডাম ক্লাসে প্রবেশ করলেন। সবাই দাঁড়িয়ে উঠল। শোনো ছাত্রীরা, আগামী সপ্তাহে আমাদের জেলাভিত্তিক বড় নাচ ও মেধার প্রতিযোগিতা আছে। যে ট্রফি জিতবে তার আগামী পুরো 1 বছরের পড়াশোনার খরচ ও বই খাতা সম্পূর্ণ বিনামূল্যে করে দেবেন সরকার। ম্যাডাম, আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। ম্যাডাম, আপনি ওর কথা শুনবেন না, ও তো দেখতে একদম কুৎসিত আর ওর হাতের ব্যান্ডেজ বাঁধা। আমি মীনাক্ষীর নাম প্রস্তাব করছি। রায় মহাশয়া, আপনি যা ভালো বোঝেন তাই করুন। কথাটা শুনে রূপার বুকটা ভেঙে গেল। স্কুল ছুটির পর সে একা একাই স্কুলের পেছনে বটগাছের নিচে দাঁড়িয়ে রইল। আমার গায়ের রং কালো বলে কি আমি মানুষ নই? না, আমি হারবো না। রূপা তার ব্যান্ডেজ বাঁধা হাত নিয়ে নাচের মুদ্র করতে লাগলো। নূপুর না থাকলেও পায়ের ছন্দ বটগাছের পাতাগুলো যেন কেঁপে উঠতে লাগলো। ঠিক সেই সময় পথ দিয়ে যাচ্ছিল হেডমিস্ট্রেস ম্যাডাম। রূপার নিখুঁত নাচ দেখে তিনি থমকে দাঁড়ালেন। নাচ শেষে তিনি এগিয়ে এসে হাততালি দিয়ে উঠলেন, চমৎকার, অপরূপ। রূপা, তুমি তো একজন সত্যিকারের শিল্পী। ম্যাডাম, আপনি এখানে, আপনি কখন এলেন? রূপা, আমি রায় মহাশয়ের কথাই তোমায় বাদ দিয়ে অনেক বড় ভুল করেছিলাম। এই প্রতিযোগিতায় তুমি আমাদের স্কুলের প্রতিনিধিত্ব করবে। সত্যি ম্যাডাম, আমি কথা দিচ্ছি, আমি আমার সর্বোত্তম দিয়ে চেষ্টা করব। পরের দিন হেডমিস্ট্রেস ম্যাডাম রায় মহাশয়াকে ডেকে বললেন, রায় মহাশয়া, আপনি চেহারার বিচারে আসল প্রতিভাকে দূরে সরিয়ে দিচ্ছেন। একজন শিক্ষিকার কাছে জ্ঞান ও গুণই আসল পরিচয় হওয়া উচিত। রূপাই প্রতিযোগিতা যাবে। শিক্ষিকা তখন লজ্জিত হয়ে রূপার কাছে গিয়ে বললেন, আমাকে ক্ষমা করিস রূপা, তোর প্রতিভা আমার চোখ খুলে দিয়েছে। অবশেষে এলো সেই প্রতিযোগিতার দিন। জেলা প্রতিযোগিতার সূচনায় মীনাক্ষীর নাচ পরিবেশন করলো, কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না। এরপর নাম ঘোষণা এলো পরবর্তী প্রতিযোগী রূপা। রূপা যখন মঞ্চে উঠল, দর্শকেরা ফিসফিস করে উঠল, মেয়েটার গায়ের রং এত কালো, ও আবার নাচ করবে কি করে? কিন্তু বাঁশির সুর বেজে উঠতেই রূপা যখন নাচ শুরু করলো, পুরো প্রেক্ষাগৃহ শান্ত হয়ে গেল। রূপার প্রতিটা পদক্ষেপে ফুটে উঠেছিল তার দীর্ঘদিনের বেদনা, মায়ের ভালোবাসা আর যে তার অদম্য ইচ্ছা। নাচ শেষ হতেই পুরো প্রেক্ষাগৃহ করতালি আর প্রশংসা ধ্বনিতে ফেটে পড়ল। বিচারের ফলাফল প্রধান বিচারক ঘোষণা করলেন, এবার জেলায় শ্রেষ্ঠ মেধা ও নৃত্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন আমাদের রূপা। পুরস্কারটি হাতে নিয়ে রূপা বলল, আজকের এই জয় আমার মায়ের। তিনি আমাকে শিখিয়েছেন মানুষের গায়ের রং নয়, তার কাজ আর মনই আসল সৌন্দর্য।
প্রেক্ষাগৃহে উপস্থিত রূপার মা অনুরাধা ও বাবা মোহন কাকার চোখে ছিল আনন্দের অশ্রু। বিমলা কাকি ও মীনাক্ষীও আজ রূপার সামনে এসে লজ্জিত মুখে প্রশংসা ভরিয়ে দিল। পরবর্তীকালে রূপা উচ্চশিক্ষা লাভ করে জেলার প্রথম মহিলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমএ হিসেবে নিযুক্ত হলো। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তোমরা এখনই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।